বাঙালি কবি সাহিত্যিকদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যতম। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও নজরুলের হৃদয়ে মিশেছিল আবহমান বাংলার প্রকৃতি। তাই তার লেখনীতে অসংখ্যবার বাংলার প্রকৃতির প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে। প্রকৃতির প্রেম তাকে সাহিত্যের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমাদের জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। অনেক দিন পরে আপনাদের একসাথে পেলাম। আজকে কিন্তু আমরা মূলত কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার কাছে কিছু জানতে চাইব। নজরুল ইসলামকে সবসময় বিদ্রোহী কবি হিসাবেই অনেকেই বলে, বিদ্রোহী কবি, কিন্তু আমি নজরুলকে প্রকৃতি প্রেমী হিসেবেই বেশি মনে করি, কারণ ওনার প্রকৃতির প্রেমটা অনেক বেশি ছিল এবং প্রেমও অনেক ছিল। যাই হোক, আমাদের কাজী নজরুল ইসলামের সাহিত্যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা নিয়ে আমাদের একটু বলবেন। কাজী নজরুল ইসলাম আমরা জানি যে উনি তো অ্যাকচুয়ালি জন্মেছিলেন আসানসোলের জামুরিয়া থানায়, কিন্তু পরবর্তী সময় আমরা জানি যে নজরুল বাংলাদেশে এলেন পড়াশোনা করতে কাজী রফিজুল্লাহর কল্যাণে আমাদের ময়মনসিংহে। তখন তিনি বাংলার প্রকৃতিকে ভালোবাসলেন। তিনি মেঠু পথ ধরে সেই কাজী সিমলা দরিরামপুর আসা যাওয়া করতেন, ওনার বট গাছের তলায় বসে বাঁশি বাজাতেন, প্রকৃতিকে ভালোবাসলেন এবং বাংলার প্রকৃতিকে উনি মন ভরে ভালোবেসেছেন। বাংলার প্রকৃতিকে তিনি এতই ভালোবাসতেন যে তিনি বললেন যে শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আইরে আয়। বলছেন বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ, যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল, চোখ জড়ানো রূপ অশেষ, এই আমাদের বাংলাদেশ। এবং পরবর্তী সময়ে তিনি যখন গান রচনা শুরু করলেন, আমরা যদি দেখি তো বাংলাদেশকে নিয়ে তিনি অপূর্ব গান লিখলেন। সেটি হলো একই অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী, ফুলেও ফসলে কাঁদা মাটি জলে ঝলমল করে লাবণী। এই গানের প্রতিটা প্যারায় বাংলার যে ঋতুবদল, আমাদের প্রকৃতির যে বৈচিত্র্য এবং এই ষড় ঋতু এবং 12 মাস বাংলার চমৎকার বর্ণনা এখানে রয়েছে। এবং নজরুল এখানে এত ছোট ফুল, ঝিঙে ফুল, কৃষকের আঙিনায় সবজির ফুল, কোনো কবি ঝিঙে ফুলকে নিয়ে এত সুন্দর কবিতা লিখেনি। ঝিঙে ফুল সবুজ পাতার দেশের ফিরোজিয়া ঝিঙে ফুল। তিনি অতি সাধারণ ফুল, বেল ফুল এনে দাও চাইনা বকুল, চাইনা হেনা আনো আমের মুকুল, আমের মুকুল আনো, আমাকে বেল ফুল এনে দাও, বকুল দরকার নাই, হেনা দরকার নাই। এখানে যদি আমরা আরেকটু গানের কথা ছেড়ে যদি আমরা কথা সাহিত্যে আসি, কাজী নজরুল ইসলামের প্রথম 10টি রচনার 7টি কিন্তু কথা সাহিত্য। প্রথম দিকে যে ছাপা হয়েছে সেখানে ছোট গল্প এবং উপন্যাস, প্রবন্ধ এগুলি কিন্তু কম আলোচনা হয়। আমরা যদি ঝিলিমিলি গল্পে পদ্ম গোখরা ছোট গল্পটা যদি দেখি, এই দুটো সাপ, আমরা সাধারণত সাপকে শত্রু হিসেবে মনে করি মানুষের, কিন্তু প্রকৃতির একটা অনিবার্য সৃষ্টি কিন্তু এই সাপ। এবং পদ্ম গোখরোর সাথে যে একজন মানুষের, একজন মায়ের মাতৃত্ব জড়িত হতে পারে, কত উপরে উঠে গিয়ে প্রকৃতির সাধারণত চিন্তা করেছেন। আমরা যদি আরিফ এবং জোহরা যে তার দুটো সন্তান মারা গিয়েছিল, নিজের সন্তান আগে, দুটো পদ্ম গোখরোকে সে নিজের সন্তানের দুধ খাওয়াতো এবং তাকে এত শ্রদ্ধা এত ভালোবাসা দিয়েছে। ছোটো গল্পটা দেখলে আমরা দেখব যে কখনো এই জোহরা মাকে ছেড়ে পদ্ম আঘাত করার প্রশ্নই ওঠে না,
সন্তান যেমন মায়ের কাছে আসলে, আমার এক মা এখানে বসে আছেন, মায়ের কাছে আসলে সন্তান যেভাবে এলিয়ে পড়ে লুটিয়ে পড়ে, পদ্মগোখরে দুটো কিন্তু মায়ের কাছে। এবং জোহরা যখন বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে চলে যায়, সাপগুলো কিন্তু তখন খাবার দিলেও খেতে আসতো না, চলে যেত। এই পদ্মগোখরের সাথে যে তার প্রেম ভালোবাসা, এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। প্রকৃতিকে আমরা বিরূপ করে, শত্রু ভেবে, পর মনে করে প্রকৃতির সৃষ্টিগুলিকে আমরা একইভাবে নাটিকা সেতুবন্ধ যদি আমরা দেখি, নজরুলের সেতুবন্ধ নাটিকা পদ্মা নদীতে অপরিকল্পিত, অদূরদর্শীভাবে প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে একটা বাঁধ সৃষ্টি করতে চেষ্টা করা হয়েছিল। সেই পদ্মা, এই তার যে অবাধ প্রবাহ, এটাতে একটা দুর্ধর্ষ ডাকাতের মতো বাদ দিতে গেলে সেটা কিন্তু প্রকৃতির জন্য ভালো হয় না। নজরুল তখনই বলেছিলেন যে এইভাবে করলে প্রকৃতি সুন্দর থাকে না, ভালো থাকে না। তো এইভাবে আমরা যদি গল্প, সাহিত্য, কবিতা, উপন্যাস, কবিতায় যদি আসি, চট্টগ্রামে হাবিবুল্লাহ বাহার সাহেবের বাড়িতে বসে নজরুল যে সুপারি গাছকে নিয়ে যে কবিতা লিখেছে, বিখ্যাত কবিতা আপনারা জানেন, বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি, গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। এই যে পথিক যে গান শিখিয়েছে, এবং গোবাক তরুর শাড়ি দেখে যে তিনি অস্ত আকাশ অলিন্দে তার সেই নকপুর রাখি, কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো, নিশি আর নাই বাকি, নিশি তিনি যায় দূর বন ছায়, তন্দ্রায় ঢোল ঢোল, ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আধারের এলো চুল, চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে, কে করে বিজন তপ্ত ললাটে কেমুর শিওরে জাগে, জেগে দেখি মোর সিথানের পাশে জাগিচ স্বপনচারী, নিশীথ রাতের বন্ধু আমার গোবাক তরুর শাড়ি। চমৎকার। আবার শুনবো আপনার কথা। ফাতেমাতুজ জোহরা, নজরুল প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে অসংখ্য গান লিখেছেন, সেগুলো নিয়ে আমাদের কিছু বলবেন? প্রকৃতি মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার যে যত ধরনের গানের মধ্যেই প্রকৃতির বিভিন্ন রূপের বর্ণনা, বিভিন্ন ফুলে, যে ফুল, ঝিঙে ফুল, ছোট একটা ফুল, তারপরে মনে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই প্রকৃতির কথা। প্রচুর প্রচুর গান করতে গেলে আমার সেই গানগুলোর কথা মনে হয়। ভরিল সরসে তারে আখি জলে, ঢলিয়া পড়িল পল্লব তলে, অকরুণ নিষাদের তীর সম, অরুণ কিরণ বেঁধে সে গায়ে, তাহার ধ্যানের চাঁদ ডুবে যায়। আমি গানটা যতবারই গাই ততবার মনে হয় একটা পদ্ম ফুটেছিল রাত্রে অন্ধকারে, সে একটা ধ্যানের মধ্যে ছিল, একাকিত্ব ছিল তার। কিন্তু যেই মাত্র তোমার সেই সূর্য আলোকিত হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ধ্যানটা ভঙ্গ হয়ে সে কি তার যে অশ্রু সেটা সেই সরবরে মেলাচ্ছে, সেটাকে অনুভব করে উদ্ধার করে লিখেছেন। নাহলে উনি পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায়, মোর পরানো বধু নাই পদে তাই মধু নাই, নাই রে। দুঃখের সঙ্গে পদ্মার ঢেউয়ের সঙ্গে চোখের পানি মিশিয়ে পদ্মার ঢেউ রে করছেন, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, তাই না? এখানে এই যে প্রেমের গানে একটা গান আছে না, খুব জনপ্রিয় সেই গান, মোর প্রিয়া হবে এসো রানী। তো প্রিয়াকে সাজাতে গিয়ে তিনি পারফিউম, কসমেটিক্স বা মূলবান ফ্রান্সের কোনো জিনিস কিনে প্রকৃতি থেকে সব নিয়ে এসছেন। রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, জোছনার সাথে চন্দনম দিয়ে মাখাবো তোমার গায়ে। এই যে এইগুলো, তার মানে প্রকৃতি হচ্ছে ওনার গানে হোক, ওনার লেখনীতে হোক, একটা মানুষের, আমার মনে হয়েছে যে কথা বলার জন্য, যে প্রকৃতি হচ্ছে বিদ্রোহ। প্রকৃতি মানে সত্যি কথা উচ্চারণ করে বলা এবং বিদ্রোহ সৃষ্টি করে, আমার ধারণা। তারা সেই প্রেমকে বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু বিদ্রোহ করতে পেরেছিলেন। তার মানে লেখা আলোচনা করতে গেলে, গান করতে গেলে আমি বারবার করে আমি প্রকৃতির মুখেই তাকে পাই। সবখানে পড়তে গেলে লাইনের মধ্যে দেখা যায় হঠাৎ করে ফুলের সঙ্গে সম্পর্ক, এবং পারস্যের ভাবি যেসব গানের মধ্যে লেখা, তার মধ্যেও কিন্তু এই ফুলের কথা, প্রকৃতির কথা বারবার করে চলে আসে।
আবার শুনবো আপনার কথা। মোহাম্মদ জাকির হোসেন, নজরুল প্রকৃতি নিয়ে যেভাবে ভেবেছেন তার সাথে কবির বিদ্রোহী সত্তার কোনো বিরোধ সৃষ্টি হয়েছিল কি? মোটেও না। নজরুলের যে বিদ্রোহ, অ্যাকচুয়ালি নজরুলের বিদ্রোহের ভিত্তি হলো নজরুল প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম। আমরা যে কবিতাটা দিয়ে আমরা তাকে অনেকেই চিনি, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতার লাইন যদি আমরা একটা খেয়াল করি, তিনি কিন্তু সেখানে বলছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমরা তুর্যটা পরে রইলাম, বাঁশের বাঁশরিটার দিকে খেয়াল করলাম না। এই কবিতার একটা বিখ্যাত লাইন আমরা অনেকেই খেয়াল করি না, আনিব শান্তি শান্ত উদার, বিদ্রোহী কবিতার লাইন। তার মানে তার বিদ্রোহী হওয়ার মূল মিশনটা, লক্ষ্যটা কি? আনিব শান্তি শান্ত উদার। তো এই শান্তি আনয়নের জন্যে পৃথিবী, ভুবন, ধরা এবং ভুবনের যে কষ্ট, এই কষ্ট নজরুলকে বিদ্রোহী করেছে। আমরা যদি খেয়াল করি, আমরা যে বিশাল বড় মহিরুহ বৃক্ষ দেখি, বৃক্ষটা কিন্তু একটা বীজ থেকে হয়, এবং বীজের মধ্যে বিদ্রোহ না হলে বৃক্ষ অঙ্কুরোদ্গম হবে না। আমরা খেয়াল করি না, আমরা বৃক্ষ দেখে মুগ্ধ হই, কিন্তু বৃক্ষের সৃষ্টি জন্মের মূলে যে বীজটা ফেটে যাওয়া, নজরুল খেয়াল করেছেন। নজরুল বলেছেন, নেইকো দেহে খুশার মায়া, বীজ আনে তাই তরুর ছায়া। কাজেই আমি যদি বৃক্ষপ্রেমিক হই, এই খুশাটার মায়াটা আমাকে ছাড়তে হবে, ওইটাই বিদ্রোহ। ফেটে যেতে হবে, ডিম না ফেটলে পাখির ছানা হবে না। আর নজরুল আরও সুন্দর করে বলেছেন, তিনি বলছেন এই যে প্রকৃতি, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। তরুলতা ভেঙে পড়ে পড়ো, কালবৈশাখীর ঝড় দরকার, এটা ঋতু বদলের একটা প্রাকৃতিক ধারা। এবং এই যে প্রকৃতি এত সুন্দর হয়েছে, আমরা যদি অবিবেচক, প্রকৃতির যারা ক্ষতি করে, প্রকৃতিতে যারা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছি, যে প্রকৃতিতে আমার জন্ম, যে প্রকৃতি আমি বেড়ে উঠি, আমার চলাচল, আমার বিচরণ, আমার লয়, সব কিছু যে প্রকৃতিতে, মায়ের পেটে সন্তান যেমন মায়ের শরীরের সাথে সন্তানের স্বাস্থ্য সম্পর্কিত, প্রকৃতির সাথে কিন্তু প্রকৃতির সন্তান হিসেবে আমরা সম্পর্কিত, আমরা খেয়াল করি বা না করি। এবং নজরুল এই কথাটাই বলতে চেয়েছেন, এই পুরাতন পৃথিবীকে রেখে যাব চিরতাজা, আমি হব ক্ষুধার মালিক, আমি মাটির রাজা। এই তো নজরুলের প্রকৃতি প্রেম। কাজে এই সমস্ত বিশ্ব মানবের জন্যে কল্যাণকর যা, তা কায়েম করতে গেলে যেটুক বিদ্রোহ করা দরকার, নজরুল সেটুক করেছেন। আবার শুনবো আপনার কথা। ফাতেমাতুজ জোহরা, বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের প্রকৃতি প্রেমের বিষয়টি কিভাবে ছড়িয়ে দেওয়া যায়? কাজী নজরুল ইসলাম বলেছিলেন একসময় যে আমার লেখার এখান থেকে একটা বাঁক ঘুরছে, আমার গানগুলোই বেঁচে থাকবে। কিন্তু ওনার কথাগুলো শুনে বুঝতে পারছেন, নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন যে ওনাকে পাঠ করা দরকার, ওনাকে চর্চা করা দরকার, সেটা কবিতার মধ্যে দিয়ে হোক, চাই প্রবন্ধের মধ্যে দিয়ে হোক। এই যে নাটকের চরিত্র আলিয়া, ঝিলিমিলি, বিভিন্ন কাঠ, ইট, টুকরা এসব নিয়ে রূপক করে তারা যে তাদের কথা বলছে, তাদের প্রতিবাদ করছে, কথা বলছে, এটা কিন্তু স্যাটার করে লেখা, এটা কিন্তু প্রেমের মূলক উপন্যাস না, ওরকম না। এই যে এত বড় একটা বিষয় পাঠের তার রয়ে গেছে, এখনকার ছেলেমেয়ে দুজনের জন্যে যারা বিদ্রোহের কথা ঘোষণা করছে, সামাজিক বিদ্রোহের কথা শুনে শুনে বিদ্রোহের কথাটা মুখ দিয়ে উচ্চারণ করছে এবং জয় হচ্ছে। এবং যে ইন্সপিরেশন যদি কাজী নজরুল ইসলামের কথা থেকে মানুষ পায় বা থাকে সেখানে, তাদের সামনে সেই দরজাটা ওপেন হতে হবে এবং তাদেরকে পড়তে হবে, এটা পড়াতে হবে, তাদেরকে পড়তে হবে। মানে তাদেরকে, আমাদের দায়িত্ব তাদেরকে পড়ানো। উনি কি বলতে চাচ্ছিলেন মানুষের জন্য, প্রকৃতির জন্য, এই জিনিসটা আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয় এখনই এই সময়। এটা বাচ্চাদেরকে বা নতুন প্রজন্মকে এই ব্যাপারের জন্য তাদেরকে মুশকিল একটাই যে ডিজিটাল জমানার কারণে মানে মোবাইল এবং ল্যাপটপ, কম্পিউটার মার্ক লাগবে, স্কোর লাগবে। এই জায়গাটায় আমার মনে হয় যে আমরা ওই নজরুলের যত সাহিত্য বলি, লেখা বলি, কবিতা বলি, যদি আমরা একটু ডিজিটালি এটাকে সমৃদ্ধ করতে পারি, অনলাইন, তেমন করেই যদি এই ভাই যেগুলো বলছেন, যেগুলো বললেন কথা তখন ধরে, সেই কথাগুলো শোনানোর জন্য যদি প্রেক্ষাপট তৈরি করা যায়। তো নজরুল ইনস্টিটিউটে ছিলেন বহু বছর এবং এই নিয়ে অনেক কাজ করেছেন, আপনি একটু বলবেন এই ব্যাপারে যে ফাতেমা আপা যেটা বললো? না, ম্যাডাম সঠিক বলেছেন। আসলে নজরুলের যে এই বিষয়টা, এই যে মানুষকে তিনি সবসময় সমান, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মানুষকে উনি এভাবে সম্বোধন করেছেন, শোনো মর্তের জীব,
অন্যেরে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ। অর্থাৎ যদি তুমি অবিবেচক হও এবং যদি তুমি অদূরদর্শী হও, অতি স্বার্থপর হও, অতি ভোগবিলাসী হও, তাহলে তোমার ফিরে আসবে তোমার যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। আপনার কাছে আরেকটি জিনিস জানার আছে, সেটা হলো আজ আমরা প্রকৃতির বিরূপ আচরণের সম্মুখীন। এই সমস্যা থেকে বাঁচতে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমাদের এ বিষয়ে আমি কি মনে করি সেটাও বললাম, পাশাপাশি আমি আবার নজরুলকে উদ্ধৃত করব। আমাদের দায়, আমরা যারা মানে অবৈধ ইটভাটা চালাচ্ছে, ইট পুড়াচ্ছে, কারখানার মালিকেরা যেন তেনভাবে কেমিক্যালস নদীতে ফেলছে, পাহাড় কাটা, বৃক্ষ নিধন চলছে নির্বিচারে, তাদের সাথে যুদ্ধ করবে যারা, সরাসরি যুদ্ধের চেয়ে যদি তার ঘরের একটা শিশু, একজন বৃক্ষ নিধনকারী সন্তান যদি তার বাবাকে বলে, আব্বু এই গাছটা কাটা তোমার ঠিক হয় নাই, আমার একটা প্যান্ট কিনে দিতে হবে না, নতুন শার্ট আমার দরকার নাই, এই ইট পুরানো এইভাবে পুরাইও না তুমি, তার ঘর থেকে যদি প্রতিবাদ আসে এবং সেই ধরনের লেভেলে যদি আমরা পৌঁছতে পারি রেজিস্ট্যান্স, আর সবসময় শুধু লাঠি মেরে রেগুলেশন দিয়ে হয় না। নজরুল কিন্তু চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। নজরুলের দুটো লাইন আমি এই পর্যায়ে একটু উদ্ধৃত করতে চাই। আলোক হেরিয়া কোটরে থাকিয়া পেঁচারা চেঁচায়, ওরা চেঁচাক, মোরা গাবো গান, ওদের মারিতে এখনো বেঁচে আছে দেদার কাক। আমি কিন্তু এয়ার গান আনি নাই, আমি বন্দুক মারি নাই পেঁচাকে মারার জন্যে, কাকই পেঁচাকে মারক, কিন্তু আমাকে সুরে থাকতে হবে, মোরা গাবো গান, ওদের মারিতে এখনো বেঁচে আছে দেদার কাক। পরিবেশ প্রকৃতি সুরক্ষা, নজরুল খুব আক্ষেপ করে বলছেন, মিলি পরমাণু পর্বত হয়, সিন্ধু বিন্দু মিলে, মানুষ কি মিলিবে নাকি রে মিলনের এই নিখিলে। কমন ইন্টারেস্ট, প্রকৃতি পরিবেশ সুরক্ষা তো আমার দরকার, এবং এই জন্য তিনি আহ্বান করছেন, দরদ নিয়ে দেখলো না কেউ, যাদের জীবন যাদের হিয়া, তাদের তরে ঝড়ের রথে আয় রে পাগল দরদিয়া। আমাদের সাথে প্রকৃতি পরিবেশ সুরক্ষায় পাগল দরদিয়া হয়ে সবাইকে আসতেন নজরুল আহ্বান করেছেন। ভাই বলছিল না যে সাপ, ব্যাং, পেঁচা, হ্যাঁ, তারপরে ঘুঘরি পোকা যে শিশুর ডাকে আমের ডালে, তারপরে রাত্রে কত পাখি ডাকে, সেসবই কিন্তু আমাদের প্রকৃতির পার্ট, প্রকৃতির অঙ্গ, প্রকৃতির বন্ধু, না হলে প্রকৃতি অচল, প্রকৃতি তাই। এবং আমি বলি যে নজরুল ইসলামের গান, লেখনী এবং প্রকৃতি এক। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের দুজনের কাছ থেকে। কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রেম তার সহজাত বিদ্রোহী সত্তার সাথে কোনো বিরোধ সৃষ্টি করতে পারেনি। গাছ, ফুল আর পাখিদের সাথে ছিল তার গভীর মিতালি। সাহিত্য জীবনে তার অনবদ্য সৃষ্টির ধারা অতুলনীয়। কবির দেখানো পথে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে যাক সকলের মাঝে, প্রকৃতির আলপনায় রাঙিয়ে যাক সবার জীবন। আপা, আপনার একটা প্রিয় গান এই প্রকৃতির উপরে কাজী নজরুল ইসলামের, সেই গানটি শুনতে শুনতে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝর্ণায় আমি ঘরে নাহি রই গো, উধাও হয়ে বই। পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, চিতাবাঘ মিতামার গোখুরো খেলার সাথী, সাপের ঝাঁপি বুকে ধরে সুখে কাটাই রাতি, ঘূর্ণি হাওয়ার উড়নি ধরে নাচি তা থই থই গো, আমি নাচি তা থই থই। পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, পাহাড় ঘুমায় ওই